আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রি অর্থাৎ স্পিরিচুয়াল পোয়েট্রি অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ক কবিতা। আমরা প্রথমে মেটাফিজিক্যাল কথাটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি। মেটা কথাটার অর্থ বিয়ন্ড, দূরে। ফিজিক্যাল অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড, শারীর বিষয়ক বা বাস্তব জগৎ, মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড। তাহলে মেটাফিজিক্যাল হলো শারীরিক বা বাস্তব জগতের ঊর্ধ্বের কোনো বিষয়, অর্থাৎ শারীরিক কোনো বিষয় নয়, যা কিনা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে, উঁচুতে, হাই থট। যেমন ধরা যাক লাভ কিংবা ঐশ্বরিক বিষয়, যা কিনা হাত দিয়ে স্পর্শ করা যায় না। লাভ, ঈশ্বর হাত দিয়ে স্পর্শ করা যায় না, চোখেও দেখা যায় না, জিভেও স্বাদ পাওয়া যায় না। তাহলে কি হলো? অর্থাৎ শরীরের যে পঞ্চেন্দ্রিয় আছে তা থেকে ধরা ছোঁয়ার বাইরের কোনো বিষয়, যা স্পর্শের ঊর্ধ্বে, স্বাদের ঊর্ধ্বে, চোখে দেখার ঊর্ধ্বে, এমন একটা বিষয়। অর্থাৎ অনুভব, কল্পনা, মস্তিষ্ক দিয়ে তার অদৃশ্য যে সত্তা রয়েছে তাকে উপলব্ধি করা যায়, এমন বিষয় মেটাফিজিক্যাল বিষয়। অতএব সাধারণভাবে হাতের নাগালের বাইরে, ঈশ্বরকে সাধারণভাবে হাতের নাগালের বাইরে একটা কল্পজগৎ, কিন্তু সেটা সঠিক কল্পজগৎ ধরা হয়। কল্পজগৎ কিন্তু তার মধ্যে সত্যতা রয়েছে, বিশ্বাস রয়েছে। তাহলে কল্পজগতের বিশ্বাসের অনুভবে জ্ঞানোদীপ্তভাবে বুদ্ধির সাহায্যে মেটাফিজিক্যাল বিষয় বুঝতে পারা যায়। তাহলে স্বাভাবিকভাবে এটা একটা উঁচু ব্যাপার, উঁচু বিষয়, নাগালের কাছে নেই, হাতের কাছে নেই, ধরা ছোঁয়ার বাইরে, ঈশ্বরের বিষয়। এ তো সাধারণ বিষয় নয়। কতগুলো অনুভব, বিশ্বাস, উপলব্ধি, জ্ঞান, মস্তিষ্ক তার সমষ্টি দিয়ে এই মেটাফিজিক্যাল বিষয়, মেটাফিজিক্যাল পোয়েট্রি, তার বিষয়বস্তু বুঝতে হয়। কঠিন করে ভাবার কিছু নেই। সাধারণভাবে যা কিছু আমরা ভাবি, দেখি, করি, স্পর্শ করি, অনুভব করি, চোখে দেখি, এইসব বিষয়ের বাইরের উঁচু কোনো বিষয়, ঐশ্বরিক বিষয়, স্পিরিচুয়াল বিষয়,
যেমন বলা হলো লাভ, এ তো হাত দিয়ে ধরা যাচ্ছে না। যেমন বলা হলো মরালিটি, এইসব বিষয়গুলো ধরাছোঁয়ার বাইরের উঁচু চিন্তার মাধ্যমে, অনুভবের মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে বুঝতে হয়। এটা ইন্টেলেকচুয়াল ব্যাপার। তা হলো মেটাফিজিক্যাল বিষয়। ইংলিশ মেটাফিজিক্যাল পোয়েটস যারা ফার্স্ট হাফ অফ 17th সেঞ্চুরির কবিগণ ধরা হয়, ইংলিশ মেটাফিজিক্যাল পোয়েটস যারা, তারা ফার্স্ট হাফ অফ 17th সেঞ্চুরির কবিগণদের বলা হয়। প্রধান নাম জন ডান, জর্জ হারবার্ট, হেনরি ভন, আব্রাহাম কাউলে, এগুলো বিশেষ নাম। জন ডান, জর্জ হারবার্ট, হেনরি ভন, আব্রাহাম কাউলে। এই আব্রাহাম কাউলের জীবনী লিখতে গিয়ে ডক্টর স্যামুয়েল জনসন মেটাফিজিক্যাল টার্মটি প্রথম ব্যবহার করেন। এই মেটাফিজিক্যাল কবিগণ সকলেই জন ডানকে কিন্তু অনুসরণ করেছেন, কারণ জন ডান ছিল লিডার অফ মেটাফিজিক্যাল পয়েন্টস। তাহলে বাকি সব কবিরা জন ডানের কৌশল, শৈলী, শিল্প, স্টাইল সব ফলো করেন। স্বাভাবিকভাবেই জন ডান মেটাফিজিক্যাল কবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। এবার আমরা জেনে নেই যে মেটাফিজিক্যাল কবিতার কিছু বৈশিষ্ট্য তো আমাদের জানতে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্যগুলো কেমন হবে। নাম্বার 1, ইন্টেলেকচুয়াল বেসিস, জ্ঞানদীপ্ত কবিতা হবে। ফিলিং, অনুভব, থট, চিন্তন, ডিপ থট, গভীর চিন্তন থাকবে, ইমাজিনেশন থাকবে, কল্পনা তো থাকবেই, তার মধ্যে একটা ফেথ থাকবে, একটু বিশ্বাস থাকবে, হ্যাঁ এটা সম্ভব। যেমন ধরা যাক জন ডানের বেটার মাই হার্ট, একদম ইন্টেলেকচুয়াল বেসিসে লেখা। তাহলে যেহেতু এইসব কবিতার মধ্যে ইন্টেলেকচুয়াল ব্যাপারটাকে, এই জ্ঞানদীপ্ত ব্যাপারটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে, তাহলে আমরা যারা পাঠক, তাহলে আমাদেরও যথেষ্ট ইন্টেলেকচুয়াল ওয়েতেই সেটাকে যেতে হবে। সাধারণ হালকাভাবে মেটাফিজিক্যাল পোয়েট বোঝা তো সম্ভব নয়, পোয়েট্রি বোঝা সম্ভব নয়। তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক আমরা পেয়ে গেলাম ইন্টেলেকচুয়াল বেসিস, ভালো। দ্বিতীয়ত যেটা পাবো, নভেলটি ইন এক্সপ্রেশন অ্যান্ড থট। এই ব্যাপারটা কি? নভেলটি ইন এক্সপ্রেশন, নভেলটি হলো নিউ, যা কিছু নতুন। তাহলে নিউ ইন এক্সপ্রেশন অ্যান্ড থট, চিন্তার মধ্যে নতুনত্ব থাকবে, প্রকাশের মধ্যে নতুনত্ব থাকবে। টু সে সামথিং, এমন কিছু বলা হবে দ্যাট হ্যাজ বিন নেভার সেড বিফোর, আগে যেন ওই বিষয়টা কেউ বলেননি। এমন নতুনত্ব কিছু বলা হবে যে বিষয়গুলো, অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে এমন কিছু সাবজেক্ট থাকবে যে সাবজেক্টটা অন্য কেউ আগে বলেননি, এটা নূতন। তাহলে দুটো ক্যারেক্টারিস্টিক পেয়ে গেলাম, ইন্টেলেকচুয়াল বেসিস, আর পেয়ে গেলাম নভেলটি ইন এক্সপ্রেশন অ্যান্ড থট, চিন্তায় এবং প্রকাশে নতুনত্ব। টু সে সামথিং,
এমন কিছু বলতে হবে দ্যাট হ্যাজ বিন নেভার সেড বিফোর, আগে কেউ বলেনি। যেমন ধরা যাক জন ডানের একটা কবিতা, এ ভ্যালিডেকশন ফর ওয়েডিং মর্নিং, এর যে বিষয়বস্তু একেবারেই নতুনভাবে বলা হয়েছে। যাই হোক, পরবর্তী ক্যারেক্টারিস্টিক সিমিলিস তো থাকবে, প্রচুর সিমিলিস থাকবে, মেটাফোর উপমা থাকবে, অর্থাৎ সাদৃশ্য বিষয় কিছু থাকবে, মেটাফোর্স থাকবে। এই সিমিলি এবং মেটাফোর এই দুটো মিলে যেন কনসেপ্টস তৈরি হয়, অর্থাৎ জ্ঞানদীপ্ত বিষয় তৈরি হয়। সিমিলি অ্যান্ড মেটাফোর মিলেই যেন, তাই বলা হয় সিমিলিজ অ্যান্ড মেটাফোর্স আর কমনলি কল্ড কনসেপ্টস, জ্ঞানদীপ্ত বিষয়। নেক্সট ক্যারেক্টারিস্টিক, কম্বিনেশন অফ হেটারোজিনিয়াস থটস। এটা আবার কি? কম্বিনেশন অফ হেটারোজিনিয়াস থট মানে ভিন্ন ভিন্ন ধর্মীয় চিন্তা থাকবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন চিন্তার সংযোগ থাকবে। এটা হালকা বিষয়ের চিন্তা নয়, গভীর বিষয়ের চিন্তা থাকবে, অর্থাৎ ভিন্ন ধর্মী, ভিন্ন বিষয়ক, ভিন্ন মতের চিন্তা থাকবে। যেমন জন ডানের যদি আমরা অ্যানিভার্সারি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে ভিন্ন ভিন্ন চিন্তা এখানে যোগ হয়েছে। পরবর্তী ক্যারেক্টারিস্টিক অ্যাবসার্ডিটি, এমন কিছু কথা কবিরা বলবেন, মেটাফিজিক্যাল পোয়েটসরা বলবেন, যেন সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে এটা অযৌক্তিক, এই কথার কোনো যুক্তি নেই, অ্যাবসার্ডিটি। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় ঠিক আছে। তাহলে এই কবিতার মধ্যে বিশেষ ক্যারেক্টারিস্টিক অ্যাবসার্ডিটি, অযৌক্তিকতা, অ্যান্ড হাইপারবল, অতিরঞ্জিত কিছু কথাবার্তা কবিরা বলবেন। লার্নিং, এই কবিতায় কিছু শিখন থাকে, হাইলি ইমোশন থাকবে, আবেগ থাকবে। আর শেষ ক্যারেক্টারিস্টিক্স হইল অবসকিউরিটি, অস্পষ্টতা। কোনো বিষয়গুলো এমনভাবে ব্যাখ্যা করা হবে মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে যেন অস্পষ্টতা, ঠিক বোঝা যাচ্ছে না, ঠিক মেনে নেওয়া যাচ্ছে না, একটা অবসকিউরিটি, একটা অস্পষ্টতা। তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক পেলাম? ইন্টেলেকচুয়াল বেসিস থাকবে, জ্ঞানদীপ্ত বিষয় থাকবে কবিতায়। মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে ইন্টেলেকচুয়াল বেসিস থাকবে, মেনে নিলাম। নোবেলটি ইন এক্সপ্রেশন অ্যান্ড থট, প্রকাশে এবং চিন্তায় নতুনত্ব থাকবে, যা অন্য কেউ আগে কোনোদিন বলেননি। কম্বিনেশন অফ হেটারোজিনিয়াস থটস, কিছু ভিন্ন মতের, ভিন্ন স্বাদের চিন্তা থাকবে। সিমিলি মেটাফোর তো থাকবেই, তা দ্বারা কনসেপ্টস বা উইট তৈরি হবে। অ্যাবসার্ডিটি থাকবে, কিছু অযৌক্তিকতা থাকবে। হাইপারবল থাকবে, অতিরঞ্জিত কিছু বর্ণনা থাকবে। লার্নিং থাকবে, শিখন থাকবে। হাইলি ইমোশনাল তো হবে কবিতা। আর অবসকিউরিটি, অস্পষ্টতা থাকবে, অনেক কিছু যেন ঠিক বোঝা যাচ্ছে না এরকম। যাই হোক, প্রকৃত অর্থে মেটাফিজিক্যাল পোয়েট্রি কোনো যুগের হিসাবে না ধরাই ভালো। যেমন আমরা বলেছি ইংলিশ মেটাফিজিক্যাল পোয়েটস ফার্স্ট হাফ অফ দ্য 17th সেঞ্চুরির কবিগণ, ঠিক আছে, কিন্তু যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এদের চিন্তা ভাবনা স্টাইলটা হলো মেটাফিজিক্যাল। এমন বিষয় নয় যে নির্দিষ্ট একটা জায়গায় মেটাফিজিক্যাল সবাই তৈরি হয়ে গেছেন, ছড়িয়ে রয়েছেন, এই এজ থেকে এই এজ এইভাবে যেন ছড়িয়ে আছেন। তবু বিশেষভাবে ইংলিশ পোয়েট্রি যে মেটাফিজিক্যাল পোয়েটস, তারা ফার্স্ট হাফ অফ দ্য 17th সেঞ্চুরির কবিগণকে বলা হয়। আসলে এটা হলো একটা থট
স্কুল অফ থট বলা হয়েছে, যেন এদেরকে মিলে বলা হয়েছে স্কুল অফ থটস। অর্থাৎ স্কুল অফ থটস মানে গ্রুপ অফ পয়েন্টস, একদল কবি, তাদের এই গভীর চিন্তা, ডিপ থটের বিষয়, তাদের স্টাইল মেটাফিজিক্যাল স্টাইলে পড়েছে বলে ভাবা হয়। জন ডানের একটি কবিতা নেওয়া যেতে পারে, যেমন ডেথ বি নট প্রাউড, ডেথ বি নট প্রাউড, হে মৃত্যু তুমি অহংকারী হইও না। স্বাভাবিকভাবে কেমন কথা, কবি যেন বুঝতে পারছেন মৃত্যুকে বলছে, মৃত্যুকে ডেকে আনা যায়, মৃত্যু শোনো চা খেয়ে যাও, মানে ব্যাপারটা এরকম। স্বাভাবিকভাবে একটা অস্পষ্টতা থাকে, অবস্কিউরিটি থাকে, একটা অ্যাবসার্ডিটি থাকে, অযৌক্তিকতা থাকে, কিংবা হাইপার বল, যেন অতিমাত্রায় বলা হয়েছে হে মৃত্যু বেশি অহংকারী হয়েও না। তার মানে কি কবি দেখতে পাচ্ছে? তাহলে স্বাভাবিকভাবে যারা চিন্তা করবে তারা এটাকে মেনে নিতে চাইবে না। না না, মৃত্যুকে উনি কেমন করে বলে, এর মধ্যে বাস্তবতা কোথায়? সেই জন্য কল্পজগতে, অনুভবের জগতে, কল্পজগতের একটা বিশ্বাস রয়েছে, সেখানে যেতে হবে, অনুভবের জগতে যেতে হবে, ফিলিংসের জগতে যেতে হবে, তাহলে মেটাফিজিক্যাল পয়েন্টে বোঝা যাবে। কারণ এটা হলো বাস্তব রিয়েলিটি থেকে, অর্থাৎ রিয়েলিটি থেকে একটু দূরে, একটু দূরের বিষয়ের কবিতা। ঈশ্বর রহস্য, তাহলে ঈশ্বর তো একটা রহস্যের বিষয়। আর ঈশ্বর কোথায়, ঈশ্বর কিভাবে, ঈশ্বরকে বিভিন্নভাবে কল্পনা করা হয়েছে। এখন সাধারণ লোক মনে করতে পারে না এটা অযৌক্তিক বিষয়, কিন্তু মেটাফিজিক্যাল পয়েন্টে এরকম একটা হাই থটের বিষয় চিন্তা করা হয়, কল্পনা করা হয়। মজার বিষয় হলো এই কবিরা অর্থাৎ মেটাফিজিক্যাল পয়েন্টসরা, তারা নিজেরা জানতেন না যে তাদের নাম মেটাফিজিক্যাল পয়েন্ট। কেন? কারণ হলো তারা তো সাধারণত 17th সেঞ্চুরির ছিলেন, আর ডক্টর স্যামুয়েল জনসন 18th সেঞ্চুরিতে, তার মানে পরের সেঞ্চুরিতে এসে তিনি নিজে ব্যবহার করলেন শব্দটা মেটাফিজিক্যাল। তাহলে কি করে সম্ভব? তারা তো তখন নেই। তাই বলা হয় যে মজার বিষয় যে মেটাফিজিক্যাল পয়েন্ট যারা, তারা তিনি জানতেনই না যে আমরা মেটাফিজিক্যাল পয়েন্টস। তাদের নামকরণ পরে করা হয়। কে করেছেন? ডক্টর স্যামুয়েল জনসন করেছেন 18th সেঞ্চুরিতে। হ্যাঁ, তারা একটা স্টাইলে লিখতেন, জন ডান যেমন করে লিখতেন তেমন করে লিখতেন, এরকম একটা বিষয় তারা জানতেন বা লিখতেন, বুঝতেন। কিন্তু তাদের নাম যে মেটাফিজিক্যাল হয়ে যাবে তা তারা বুঝতেন না। যাই হোক, এরা ছিলেন হাইলি ইন্টেলেকচুয়াল, যথেষ্ট জ্ঞানীগুণী মানুষ, এরা জ্ঞানদীপ্ত মানুষ ছিলেন, হাইলি উইটি, যথেষ্ট জ্ঞান, হাইলি স্কলার ছিলেন তারা, পণ্ডিত ব্যক্তি ছিলেন তারা। সেই জন্য তাদের কবিতাগুলো ভারী, বিষয় ভারী, স্টাইল ভারী, তুলনা ভারী, মেটাফোর ভারী, সিমিলি ভারী, সব একটু ভারী বিষয় নিয়ে আলোচনা, এখানে হালকার কোনো জায়গা নেই। যেমন এইসব কবিতায় মৃত্যুকে নিয়ে, মৃত্যু কি, মৃত্যু কেন, মৃত্যু কিভাবে, মৃত্যুর পরে কি, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে একটা রহস্যময় জগৎ নিয়ে আলোচনা করা হয়েছে। তাই আমাদের ভিন্নভাবে অনুসন্ধান করতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে যে হ্যাঁ, এর মধ্যে রিয়েলিটি রয়েছে। যাই হোক, এই মেটাফিজিক্যাল পয়েন্টসের বিষয়ে ডক্টর জনসন, স্যামুয়েল জনসন, ক্রিটিক্স, যিনি বলেছেন মেটাফিজিক্যাল পয়েন্টস, তিনি যে বইটা লিখেছিলেন সেই বইয়ের নাম হলো লিভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস। লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস। 52 জন কবিকে নিয়ে এই বইয়ে আলোচনা হয়, 52 পোয়েটস। প্রত্যেকের বায়োগ্রাফি সংক্ষিপ্তভাবে তিনি লিখেছেন। যখন আব্রাহাম কাউলের নাম আসে মেটাফিজিক্যাল পয়েটস বর্ণনা করার সময়, তখন মেটাফিজিক্যাল পয়েট শব্দটা ব্যবহার করা হয়।
তাহলে আমরা পেয়ে গেলাম ডক্টর জনসন। তিনি লিখেছেন লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস, একটা বই। তার মধ্যে 52 জন কবির জীবন কাহিনী লিখেছেন। যখন তিনি আব্রাহাম কাউলের জীবনী লিখতে শুরু করেন তখন তিনি মেটাফিজিক্যাল শব্দটাকে ব্যবহার করেন। এই মেটাফিজিক্যাল কবিদের আরেকটা বিষয় লক্ষণীয়, তারা যে বৈপরীত্যের কথার যে তুলনা বা বৈপরীত্য করেন মেটাফোরের সাহায্যে, কিন্তু সাংঘাতিকভাবে যেটাকে মেনে নেওয়া বড় কঠিন হয়ে যায়। এমন কঠিন চিন্তার মধ্যে যেন তাদের কোনো মিল নেই এমন কথা তারা বলে দেন। তবে সব কিছুই তাদের স্টাইলে জ্ঞানোদীপ্তভাবে বলেন। সাংঘাতিক তুলনা উদাহরণ তারা দেন। যেমন ধরা যেতে পারে দ্য ফ্লিয়া নামে একটা কবিতা আছে। ফ্লিয়া কি? ফ্লিয়া হলো কীটপতঙ্গ। কি করে? মানুষের রক্ত চুষে খায়, জন্ডানের। এবার কবি কল্পনা করছেন আমার শরীর থেকে রক্ত চুষে খায়, রক্ত চুষে কে নিয়েছে? ওই কীটপতঙ্গ ফ্লিয়া। আবার আমার প্রেমিকার শরীর থেকে রক্ত কে নিয়েছে? ফ্লিয়া। তাহলে দুটি রক্ত তো তার শরীরে মিশ্রণ হয়েছে, অতএব আমার আর তার মিলনের তো কোনো অসুবিধা নেই। অদ্ভুত বিষয়, একটা কীটপতঙ্গ আমার শরীর থেকে রক্ত চুষে নিয়েছে, ভালো কথা, আমার প্রেমিকার থেকেও নিয়েছে। তাহলে দুইটা রক্ত মিশে গেল কোথায়? একটা কীটপতঙ্গ ফ্লিয়ার ভেতরে। এবার কবি বলতে চাইছেন যে তাহলে যে ফ্লিয়া তো আমাদের দুজনের রক্ত নিয়ে মিশিয়েই দিয়েছে, তাহলে আর আমাদের মেলামেশাতে অসুবিধা কোথায়? ধরে নেওয়া যাক। কেন বলা হলো এরকম? যে এরকম যেন অদ্ভুত কথা সাধারণ দৃষ্টিভঙ্গিতে যেন অযৌক্তিক বলে মনে হবে, অস্পষ্টতা মনে হবে। এটা কি? এটা এই কবিতার ধর্ম, এই কবিদের ধর্ম। এটা মানতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে। অর্থাৎ আনএক্সপেক্টেড কিছু বৈপরীত্য বিষয় দিয়ে দেবে, অপ্রত্যাশিত। তার মধ্যে অবশ্য উইট থাকবে, কনসেপ্ট থাকবে, জ্ঞান থাকবে, জ্ঞানোদীপ্ত বিষয় থাকবে। আর এই জর্ডানকে বলা হয় মনার্ক অফ উইট, জ্ঞানের সম্রাট বলা হতো। যাই হোক, পরবর্তী সময়ে জন ড্রাইডেন, টি.এস. এলিয়ট এরা এই কবিদের প্রশংসা করেছেন। যাই হোক, আগে লক্ষ্য করা গেছে যে অন্যান্য কবিরা এডমন্ড স্পেন্সারকে অনুসরণ করতেন। ঠিক তেমনি জর্ডান এসে যাওয়ার পর তার উৎকৃষ্টতায়, তার শৈলীতে অন্যান্য যত কবিরা আছে অনুসরণ করতে শুরু করেন। যাই হোক, এই মেটাফিজিক্যাল পয়েটসরা জাগতিক পৃথিবী, খুব ইম্পর্টেন্ট কথা, এই মেটাফিজিক্যাল পয়েটরা যেন মনে হতো জাগতিক পৃথিবীতে সম্পূর্ণ স্যাটিসফাইড নয়, সন্তুষ্ট নয়, তাই তারা উপরের কোনো কল্পজগৎ, চিন্তার জগৎ খুঁজে বেরিয়েছেন, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড খুঁজে বেরিয়েছেন। এই জাগতিক জগতে তারা যেন সুখী নয়, এই শারীরিক জগতে সুখী নয়, এর উপরে আরও কোথাও কোনো ঐশ্বরিক কোনো জগৎ আছে, ইত্যাদি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আছে। সেই জন্য সেই জগৎ তারা সারা জীবন ধরে খুঁজেছেন, এই মেটাফিজিক্যাল পয়েটসরা। আর মেটাফিজিক্যাল পয়েটসরা এমন কিছু প্রশ্ন রেখেছেন যেটা সায়েন্সেরও মাথার উপর দিয়ে চলে যায়। মেটাফিজিক্যাল পয়েন্টসরা এমন কিছু প্রশ্ন রেখেছেন যে সায়েন্সের কাছেও উত্তর দেওয়া সম্ভব নয়। যেমন ঈশ্বর, যেমন ডেথ, যেমন মরালিটি, লাভ, এগুলো সায়েন্সও যেন কিছু করতে পারছে না, এমন কিছু। অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েটরা এমন সব প্রশ্ন রাখতেন যা জগতে অনেকের কাছেই তার সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। যাই হোক, এই ছিল বন্ধুরা আমাদের আলোচনা, আজকের আলোচনা, দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি, দ্য মেটাফিজিক্যাল পয়েট অ্যান্ড ফিচার্স, একটা সামগ্রিক আলোচনা। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদেরকে বলো যেন সাবস্ক্রাইব করতে।
একটু তোমাদের কাছে বলা থাকলো। তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ।